হ্যালো স্টুডেন্ট, ফিজিক্স মেড ইজি চ্যানেলে তোমাদের আবার স্বাগতম। আজ আমার ভিডিও টপিকটা হচ্ছে মহাকর্ষ। এই মহাকর্ষটা হচ্ছে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের একটা চ্যাপ্টার। তো আগে জানতে মহাকর্ষটা কি, ডেফিনেশনটা কি মহাকর্ষের ডেফিনেশনটা কি। দেখো, মহাকর্ষ মহাকর্ষ মানে হচ্ছে এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাকে আমরা বলবো কি মহাকর্ষ। যে কোনো দুটি বস্তু কণা, যেমন মনে করো যে সূর্য এবং পৃথিবী, এদের মধ্যেও কিন্তু আকর্ষণ বল হচ্ছে। যে কোনো দুটি বস্তু কণার মধ্যে পরস্পর যে আকর্ষণ বলটা ক্রিয়াশীল হয়, সেই আকর্ষণ বলটাকে আমরা বলবো কি মহাকর্ষ বল। আচ্ছা, এই যে মহাকর্ষ বল সম্বন্ধীয় সূত্রটি প্রথম তৈরি করেছিল সায়েন্টিস্ট নিউটন। তো নেক্সট টপিক হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র নিউটনের মহাকর্ষ সূত্র। তো নিউটন মহাকর্ষ সম্বন্ধে একটা সূত্র তৈরি করেছিল, সেই সূত্রটা আমি বলছি। নিউটন বলছে, মনে করো যে কোনো দুটি বস্তু কণা, আমরা ধরিলাম এই একটা বস্তু কণা আর এই একটা বস্তু কণা, এদের মধ্যবর্তী সেপারেশন হচ্ছে আর। তাহলে আর হচ্ছে দুটি বস্তু কণার মধ্যবর্তী সেপারেশন, এবং প্রথম বস্তুটার ভর মনে করো m1 আর দ্বিতীয় বস্তুটার ভর কত m2। তাহলে এই দুটি বস্তু কণা পরস্পরকে যে পরিমাণ বলের দ্বারা আকর্ষণ করবে, আমরা ধরিলাম সেই আকর্ষণ বলটা হচ্ছে F। তাহলে নিউটন বলছে যদি দুটি বস্তু কণার মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় আকর্ষণ বল F হয়, নিউটন বলছে এই আকর্ষণ বলটা হচ্ছে বস্তু কণা দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক। তো এখানে দুটি বস্তু কণা ভর কত m1 আর m2, তাহলে F সমানুপাতিক কত m1 m2 হবে, তাই তো। যদি F হয় দুটি বস্তু কণার মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল আকর্ষণ বল, তাহলে নিউটন বলছে এই মহাকর্ষীয় আকর্ষণ বলটা বস্তু কণা দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক। দুটি বস্তু কণার ভর তো m1 m2, তাহলে এদের ভরের গুণফল কি হবে m1 × m2। তার সাথে এই মহাকর্ষীয় আকর্ষণ বলটা কি সমানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক কত m1 m2। নিউটন আরো বলছে এই মহাকর্ষীয় আকর্ষণ বলটা এই দুটি বস্তু কণার মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব আর আছে, আর এর বর্গের ব্যস্তানুপাতিক 1/r²। তার মানে ব্যস্তানুপাত মানে 1 হয়, সেটা যদি বলে যে x এর সাথে ব্যস্তানুপাতিক 1/x, কিন্তু এখানে কি বলেছে নিউটন যে দুটি বস্তু কণার মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক 1/r²। তো এই জিনিসটাকে বলা হয় ব্যস্তানুপাতিক রিলেশন, তাই তো। তাহলে নিউটন তাহলে কি বলেছে যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়াশীল হয়, সেই আকর্ষণ বলটাকে বলা হয় কি মহাকর্ষীয় আকর্ষণ বল। এই মহাকর্ষীয় আকর্ষণ বল যদি F হয়, তাহলে এখানে নিউটন বলছে যে মহাকর্ষীয় আকর্ষণ বলটা বস্তু কণা দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক, এবং বস্তু কণা দুটির যে মধ্যবর্তী দূরত্ব আছে, ব্যবধান আছে, সেই ব্যবধানের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। এবারে এই দুটোকে যদি আমি একত্রিত করি, তাহলে আমরা পাবো কি F সমানুপাতিক কত আসছে m1 m2/r², m1 m2/r²। তাহলে বা F যদি সমানুপাতটাকে ইকুয়ালে কনভার্ট করি, একটা তাহলে কনস্ট্যান্ট চলে আসবে, সেই কনস্ট্যান্টটাকে আমরা লিখবো ক্যাপিটাল G দিয়ে, G × m1 m2/r²। তাহলে এই সূত্রটাকে আমরা বলবো কি নিউটনের মহাকর্ষীয় সূত্র। তাহলে এখানে যে জি ধ্রুবকটা পাচ্ছি, এই জি ধ্রুবকটাকে বলা হয় কি বলতো, মানে মহাকর্ষীয় ধ্রুবক। কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। জি এর একটা মান আছে, ঠিক আছে। জি এর মানটা, জি এর মাত্রা, জি এর একক কি, এই সমস্ত কিছুই কিন্তু আমার এই ভিডিওর মধ্যে কিন্তু আছে। তাহলে এই যে সমীকরণটা পেলাম, এটা 1 নম্বর দিতে পারো। এই 1 নম্বর সমীকরণটাকে আমরা বলতে পারি কি নিউটনের মহাকর্ষীয় সূত্র। তাহলে এই যে সমানুপাতিক ধ্রুবক জি লিখেছি, জি কেন লিখলাম? সায়েন্টিস্ট জি ক্যাভেন্ডিশ সর্বপ্রথম, ঠিক আছে, মানে এই ধ্রুবকটা সম্বন্ধে ধারণা দিয়েছিল, এই জন্য মহাকর্ষীয় ধ্রুবককে আমরা কি দিয়ে লিখবো? ক্যাপিটাল জি। তাহলে এখানে যে সমানুপাতিক ধ্রুবকটা পাচ্ছি, সেটাকে আমরা বলবো কি মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে নেক্সট আমরা আসছি, এই যে জি মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে, এর একক আর মাত্রার মান কত, সেটা আমি নেক্সট পেজে আসছি, দেখে নাও করছি। তাহলে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম, নিউটনের মহাকর্ষ সূত্রের সমীকরণটা আমরা পেয়েছিলাম কি F = ক্যাপিটাল G × m1 m2/r²। এখান থেকে তোমরা জিটাকে এলিমিনেট করতে পারো, তাহলে G = কত আসবে F r² কত m1 × m2। তো এবারে আমাদের কোশ্চেনটা হচ্ছে জি এর এককটা কি, জি এর সিজিএস একক কি, জি এর এসআই একক কি। তাহলে আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা জি এর কিন্তু এককটা বার করতে পারবো। তা দেখে নাও, তাহলে জি এর একক মানে কি হবে? এফ এর একক × আর এর এককের স্কয়ার বাই দুটি বস্তু কণার ভরের এককের গুণফল। তাহলে এখানে লিখছি, ফার্স্ট আমরা বার করব হচ্ছে জি এর সিজিএস একক। সিজিএস একক কার? ক্যাপিটাল জি এর।
ক্যাপিটাল জি এর সিজিএস এককটা করছি। জি এর সিজিএস একক মানে কি, এফ এর সিজিএস একক মানে ডাইন হবে, ডাইন ইন্টু কি হবে, আর এর সিজিএস এককের স্কোয়ার, ডাইন ইন্টু সেমি স্কোয়ার, বাই কি ভরের এককের গুণফল, গ্রাম ইন্টু গ্রাম করলে কত আসছে, গ্রাম স্কোয়ার। তাহলে করলে কত পাচ্ছি আমরা, ডাইন সেমি স্কোয়ার গ্রাম ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের জি এর কি বলতো সিজিএস একক। ঠিক আছে, এবার নেক্সট আমরা আসবো জি এর এসআই একক কত। সেম আমরা এবারে জি এর তাহলে আমরা এসআই একক করে দিচ্ছি আমি। জি এর এসআই একক এটা কত হবে, এটা হবে এফ এর এসআই একক ইন্টু আর এর এসআই একক স্কোয়ার মানে কত, নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কি ভরের এসআই এককের গুণফল মানে কেজি ইন্টু কেজি মানে কেজি স্কোয়ার। তাহলে করলে পাচ্ছি নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে ক্যাপিটাল জি এর কি এসআই একক, এটা ক্যাপিটাল জি এর কি সিজিএস একক। হয়েছে। আচ্ছা এবারে হচ্ছে শুধু একক তো বললে হবে না, আমাদের জানতে হবে ক্যাপিটাল জি এর মান কত, সিজিএস এর মান কত, এসআই তে মান কত। যদি বলে যে ক্যাপিটাল জি এর সিজিএস এর মান কত, সিজিএস এর মান হচ্ছে এটা 6.67 ইন্টু 10⁻⁻8। শুধু মান বললে হবে না, একক সহ মান, জি এর একক তো এইটা। তাহলে অর্থাৎ জি এর সিজিএস এর মান দাঁড়াচ্ছে কত, 6.67 ইন্টু 10⁻⁻8 ডাইন সেমি স্কোয়ার গ্রাম ইনভার্স 2। আর যদি বলে জি এর এসআই তে মান কত, জি এর এসআই তে মান আরো সোজা 6.67 ইন্টু 10⁻11। শুধু -8টা চেঞ্জ হয় -11 হবে। আর এককটা কত হবে, নিউটন মিটার স্কোয়ার কেজি -2। এটা জি এর এসআই একক। আর যদি অঙ্ক পড়ে মহাকর্ষ থেকে, এই সূত্রটা দেখি করে কি করে করব, দুটি বস্তু কোণে ভর বলে দিলে, একটা বস্তুর ভর 5 কেজি, সেকেন্ড বস্তুটার ভর 10 কেজি, m1 এর জায়গায় 5, m2 এর জায়গায় কত 10। আর দুটি বস্তু কোণের মধ্যে সেপারেশন বলে দেবে। সেপারেশন মানে কিন্তু মানে এর ভর কেন্দ্র আর এর ভর কেন্দ্রের মধ্যে যে ব্যবধান সেটাই সেপারেশন, তাই তো। তবে সেপারেশনটা তোমাদের বলে দেবে, হয়তো সেপারেশনটা সেমিতে বললে, তাই তো। যেহেতু ভরটা কেজিতে দেওয়া আছে না, তাহলে আমরা কিন্তু সেপারেশন যে সেমিতে দেওয়া আছে ওটা আমরা চেষ্টা করব এসআইতে আনা। সেমি থেকে মিটারে আনতে হবে। যদি বলে যে ব্যবধানটা 20 সেমি, মিটারে করলে কত হবে 0.2 মিটার, তাই তো। তাহলে আমরা এই ফর্মুলা ফেলে দেবো, F = G m1 m2 r স্কয়ার। আর যেহেতু আমরা অঙ্কটা এসআই তে করছি, তাহলে জি এর কিন্তু এসআই ভ্যালুটা পুট করব, এই ভ্যালুটা করলে আমরা এফ পেয়ে যাবো। কোন কোন অঙ্কতে এফ বললো, m1 m2 বললো, আর বললো, বার করতে বললো জি। সমস্ত অঙ্কই কিন্তু এই ফর্মুলা ফেলে কিন্তু করা যাবে। এটা নিউটনের মহাকর্ষ সূত্র। আচ্ছা এবার নেক্সট হচ্ছে এই যে মহাকর্ষ ধ্রুবক ক্যাপিটাল জি এর মাত্রা কি করে বার করব। তো এফ ইকাল টু ছিল তো জি m1 m2 r স্কয়ার। এখান থেকে আমরা জিটাকে এলিমিনেট করেছি, করলে এফ আর স্কয়ার বাই কত m1 * m2। তাহলে দেখা যাক যে মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা কি হতে পারে। তো করছি জি এর মাত্রাটা, বোর্ডটাকে ক্লিয়ার করে নি। তো এই যে মহাকর্ষ চ্যাপ্টারটা আমি টোটাল 5 থেকে 6টা ভিডিও করে করব কিন্তু, ঠিক আছে। পুরো গোটা একটা ভিডিও করছি না, মানে 5খানা পার্ট করব। তো আজ আমি প্রথম পার্টটা করছি নিউটনের মহাকর্ষ সূত্রে, ঠিক আছে। এরকম করে আমরা টোটাল 5খানা পার্ট করে করে কিন্তু পুরো চ্যাপ্টারটা এন্ড করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। প্রত্যেকটা পার্টই তোমরা দেখবে, তাহলে কিন্তু কি বলতো সেকেন্ড সেমিস্টারে তোমাদের খুব সুবিধা লাগবে। দেখে নাও। তো আমরা পেয়েছিলাম এফ ইকুয়াল টু কত, জি ইন্টু m1 m2 বাই কত আর স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে জিটাকে বার করছি, কারণ আমাদের টার্গেট হচ্ছে জি এর মাত্রাটা বার করা। তাহলে জি কত আসছে, এফ আর স্কোয়ার বাই কত m1 * m2। তাহলে জি এর মাত্রা, তাহলে জি এর মাত্রা কি হবে, এফ এর মাত্রা, এফ এর মাত্রা কত হয় mlt - 2, mlt - 2 হলো। আর আর মানে তো ডিসটেন্স, ডিসটেন্সের মাত্রা তো অলওয়েজ এল স্কয়ার হয়, ঠিক আছে। বাই m1 m2, m1 এর মাত্রা m, m2 এর মাত্রা m, মানে ধরতে গেলে m স্কয়ার হচ্ছে। তাহলে ওভারঅল কত পেলাম, m টু দি পাওয়ার 1 - 2 করলে -1, আর l 1 আর 2 যোগ করলে l 3, আর t টু দি পাওয়ার -2। অর্থাৎ মহাকর্ষ ধ্রুবক ক্যাপিটাল জি এর মাত্রা দাঁড়াচ্ছে কত, m - 1 l কিউব t টু দি পাওয়ার কত 2। তুমি যে কোনো ইউনিভার্সে যাও না কেন, যে কোনো গ্যালাক্সিতে যাও না কেন, এই জি এর মানটা অলওয়েজ কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। এই জন্য জি কে বলা হয় কি সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক সমস্ত জায়গাতে, ঠিক আছে। যে কোনো গ্যালাক্সিতে, অ্যান্ড্রোমেডা থেকে শুরু করে যে কোনো জায়ান্ট গ্যালাক্সি যেখানেই খুশি হোক না যাও না কেন তুমি, এই সূত্রটা সমস্ত জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল। শুধুমাত্র ব্ল্যাক হোলে জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল নাও হতে পারে, ব্ল্যাক হোলে, ঠিক আছে। ব্ল্যাক হোলে তো তোমার নিউটনের সূত্র কোনো ভাবেই অ্যাপ্লাই করা যাবে না। এটা হলো ক্যাপিটাল জি এর মাত্রা, আমি আগে একক বলে দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট তোমাদের জানতে হবে যে অভিকর্ষ ত্বরণটা কি। কি বলছি, অভিকর্ষজ ত্বরণ। ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তো মনে করলাম, দেখো এটা মনে করো ভূপৃষ্ঠ, ঠিক আছে। ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপর থেকে
ভূপৃষ্ঠের কিছুটা উপর থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হলো। বস্তুটা দেখতে পাচ্ছ, ফ্রি ফল কিন্তু হচ্ছে, মানে অবাধে পতনশীল। যদি কোনো অবাধে পতনশীল বস্তু হয়, তাই তো, মানে খুব মনে করো 10 তলা বিল্ডিং এর উপর থেকে একটা বস্তুকে ফেলে দিলাম, ফেলে দিলে কি হবে, বস্তুটা বেগ কিন্তু কন্টিনিউ বাড়তেই থাকবে। কেন বাড়ছে? পৃথিবীর এই যে মহাকর্ষীয় টান, এই টানের জন্যই কিন্তু এর কিন্তু বেগটা কিন্তু বাড়ছে, তাই তো। মানে এখানে বস্তুটার মধ্যে একটা ত্বরণের উৎপত্তি হচ্ছে, সেই ত্বরণটা কার জন্য হচ্ছে? অভিকর্ষের জন্য। এই জন্য অবাধে পতনশীল বস্তুর মধ্যে অভিকর্ষের জন্য যে ত্বরণের সৃষ্টি হচ্ছে, সেই ত্বরণটাকে আমরা বলবো কি? অভিকর্ষীয় ত্বরণ, তাই তো, যাকে লেখা হয় ছোট হাতে জি দিয়ে। ঠিক আছে, ছোট হাতে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো দেখা যাক এবার নেক্সট টার্গেট হচ্ছে অভিকর্ষীয় ত্বরণের রাশিমালা কি করে প্রতিষ্ঠা করব। দেখে নাও, অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। তাহলে কি বুঝলাম? অবাধে পতনশীল বস্তুর মধ্যে পৃথিবীর অভিকর্ষ টানের জন্য যে ত্বরণের সৃষ্টি হয়, সেই ত্বরণের মানটা কি হবে? অভিকর্ষীয় ত্বরণ। সেই ত্বরণটাকে বলবো অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, নেক্সট আমরা আসছি অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। জি ফর অভিকর্ষীয় ত্বরণ। তাহলে জি এর রাশিমালা আমরা কিন্তু এবারে বার করতে চলেছি। দেখে নাও জি এর রাশিমালা কি করে বার করা যায়। আচ্ছা, আমরা মনে করলাম এইটা হচ্ছে একটা পৃথিবী, পৃথিবী ধরা হলো। আর পৃথিবীর উপরে একটা বস্তু দেখতে পাচ্ছ, এই একটা বস্তু ছোট হাতের এম ভর, আর পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম। এই এম ভরের বস্তুটা কিন্তু পৃথিবীর দিকে না কি বলতো, অবাধে পতনশীল, মানে অবাধে পৃথিবীর দিকে পড়ছে। তার মানে এই বস্তুটার মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হচ্ছে পতনের জন্য, তাই না? সেই ত্বরণটা অভিকর্ষীয় ত্বরণ, পৃথিবীর অভিকর্ষের টানের জন্যই তো ত্বরণটা পাচ্ছে। তো আমাদের মেন টার্গেট হচ্ছে ত্বরণের মান কত বার করা। দেখা যাক। আচ্ছা, আগে দেখো তো, এই যে বস্তুটাকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে একটা বলের দ্বারা টানছে, তাই তো। একটু আগে বলেছিলাম দুটি বস্তু কণার মধ্যে সর্বদা একটা কিন্তু বল ক্রিয়াশীল হয়, সেই বলটা মহাকর্ষ বল। ঠিক আছে, কিন্তু পৃথিবী কোনো বস্তুকে টানলে সেই বস্তুটা তো অবশ্যই মহাকর্ষ বল, কিন্তু শুধুমাত্র পৃথিবীর টানকে উপলক্ষ করে বলা যেতে পারে যে ওই মহাকর্ষ বল হচ্ছে অভিকর্ষ বল। তার মানে কি, শুধু পৃথিবী কোনো বস্তুকে যে বলে টানছে সেটা অভিকর্ষ। অভিকর্ষ মানেই কিন্তু মহাকর্ষ, অর্থাৎ কি সমস্ত অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সমস্ত মহাকর্ষ কিন্তু আবার অভিকর্ষ নয়। কারণ কি, চাঁদ এবং সূর্যের মধ্যে যে টান হচ্ছে, আকর্ষণ বল, সেটা শুধু মহাকর্ষ, অভিকর্ষ তো হচ্ছে না। দুটি বস্তু কণার মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয়, তাহলে ওই টানটাকে আমরা অভিকর্ষ বলতে পেরেছি। যাই হোক, তার মানে পৃথিবী বস্তুটাকে এই এফ বলে টানছে। এফ এর মান কত হবে? এফ এর মান একটু আগে বলছিলাম জি ইন্টু দুটি বস্তু কণার ভরের গুণফল, এম ইন্টু এম বাই কি দূরত্ব স্কোয়ার। তো দূরত্ব রয়েছে আর, তাহলে ইন্টু কত আর স্কোয়ার। তাহলে এই বলের জন্যই কিন্তু এই বস্তুটা পৃথিবীর দিকে এগিয়ে আসছে। তো আমরা তো জানি যে এফ ইকুয়াল টু এম এ, নিউটন কি বলছে? এফ ইকুয়াল টু এম এ, তাই তো। তো এখানে অবাধে যেহেতু পতনশীল, মনে করলাম এই বস্তুটার ত্বরণ কত? ছোট হাতে জি। তাহলে যে বস্তুটা অবাধে পতনশীল তার ত্বরণ কত? এ ইকুয়াল টু ত্বরণ, ত্বরণ মানে ধরলাম জি, তাই তো। এখানে ত্বরণকে আমরা জি দিয়ে লিখছি। তো আমরা তো জানি এফ ইকুয়াল টু এম এ, একটু আগে পেয়েছি এত, আবার এম মানে তো এম এ হয়, এম এ হয়, কিন্তু এখানে এ এর কাজ করছে জি, অভিকর্ষ ত্বরণ ইকুয়াল টু কত হবে? এম জি। তাহলে এই দুটো এফ ইকুয়াল, তাহলে এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার ছিল, আবার এফ ইকুয়াল টু এম জি। তাহলে এটা মানেই তো আমরা এম জি বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম হচ্ছে জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার, এটাও এফ, আর এক্ষুনি এফ পেয়েছি এম জি, এটাও এফ। দুটো এফ সমান, কাটাকুটি করতে পারো। তাহলে অতএব তাহলে আমরা জি এর একটা ফর্মুলা পাচ্ছি, জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণের কি রাশিমালা, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে কি পেলাম? জি ইকুয়াল টু পেলাম জি এম বাই আর স্কোয়ার। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ শুধুমাত্র পৃথিবীর ভয়ের উপর ডিপেন্ড করছে, যে অবাধে পতনশীল তার ভয়ের উপর ডিপেন্ড করছে না। এই জন্য কিছু একটা হাইট থেকে একটা পালক আর কয়েনকে একসাথে ফেললে, যদি কোনো বায়ুমণ্ডল না থাকে, যদি কোনো রেজিস্টিভ কোনো মিডিয়াম না থাকে, তাহলে পালক আর কয়েন কিন্তু একসাথেই পড়বে। কারণ দুজনের মধ্যে কিন্তু মানে সেম হাইট যেহেতু দুজনে আছে, তাহলে দুজনের মধ্যে যে ত্বরণের সৃষ্টি হবে, সেই ত্বরণের মানটা ইকুয়ালি হবে। তার মানে কি, যদি বায়ুমণ্ডল না থাকে, কিছুটা হাইটের উপর থেকে পালক আর কয়েনকে ফেললে পালক আর কয়েন একসাথেই কিন্তু পৃথিবী পৃষ্ঠ টাচ করবে। ঠিক আছে, কারণ কি, এখানে জি এর মান মানে বস্তুটা ভয়ের উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করে শুধুমাত্র কার উপরে? আর এর উপরে। পৃথিবী থেকে বস্তুটার দূরত্ব কত তার উপর ডিপেন্ড করছে, তাই তো। এবারে দেখে নাও, যদি বস্তুটা পৃথিবী পৃষ্ঠেই থাকতো, মনে করলাম পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, যদি বস্তুটা পৃথিবীর পৃষ্ঠেই থাকতো, তাহলে আর এর জায়গায় বস্তু কি? বড় হাতের আর। তার মানে শুধু পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে, আমরা যেন পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে আছি, পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তু অবস্থিত হলে, তাহলে পৃথিবী পৃষ্ঠের উপরে কোনো বস্তুর ক্ষেত্রে জি এর মান কত? তখন কিন্তু এই আর এর জায়গায় বসে যাবে কি? ক্যাপিটাল আর। কারণ কি, তখন বস্তুটা পৃথিবী পৃষ্ঠে চলে আসছে। ধরিলাম পৃথিবীর রেডিয়াস কত? বড় হাতের আর, তখন কিন্তু ছোট হাতের আর এর জায়গায় বসিয়ে দেবো বড় হাতের আর।
তাহলে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা কত? জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, জিএম বাই আর স্কোয়ার। আর জি এর কিন্তু মানটা পুরো মুখস্থ রেখে দেবে, দেখে নাও বলছি। তাহলে আমরা পেয়েছি কত? জি পেয়েছি জিএম বাই আর স্কোয়ার। এখানে আমরা জি এর মান জানি, একটু আগে বললাম। আর এম মানে পৃথিবীর ভর, পৃথিবীর ভর কত? 6 × 10⁻24 কেজি। তাহলে জি এর মান তো জানো 6.67, 6.67 × 10⁻11 এসআই থেকে করছি। এম মানে পৃথিবীর ভর, মানে 6 × প্রায় 10⁻24 কেজি অ্যাপ্রক্স। তাও চেক করে দেখে নিতে পারো। আর মানে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি। 6400 কিমিকে আবার 1000 দিয়ে গুণ করলে মিটার হবে, তার স্কোয়ার। এটা করলে আমরা পাবো প্রায় কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের যা একক, এখানে জি এরও তাই একক হবে। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান দাঁড়াচ্ছে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সিজিএস এ করলে কত? মিটারটাকে 100 দিয়ে গুণ করলে সেমি হবে। তাহলে সিজিএস এ জি এর মান কত হবে? জি এর মান সিজিএস এ হবে কত? 980 সেন্টিমিটার বাই সেমি স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা এটাই বলবো যে জি এর মান কি কি কারণে চেঞ্জ হতে পারে। দেখবে যে মেরু অঞ্চলে জি এর মান সামান্য বেশি, আবার নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কম। এটা কেন কম? আবার উচ্চতা বাড়লে জি এর মান কমবে না বাড়বে, গভীরে ঢুকলে জি এর মান কমবে না বাড়বে। ঠিক আছে, আমি তাহলে নেক্সট ভিডিওতে ওই টপিকটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের টপিকটা এইটুকুনি থাকলো। জি এর রাশিমালাটা করে দেখালাম, জি এর মান দেখালাম, মহাকর্ষ ধ্রুবকের কনসেপ্টটা বললাম, নিউটনের সূত্রটাকে সেটাও বলে দিলাম। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। এরকম আরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তোমরা। ঠিক আছে, তো এটা ফার্স্ট পার্ট হলো, এরপর আরো 4টে পার্ট দেবো। প্রত্যেকটা পার্ট তোমরা দেখো, তাহলে তোমাদের মহাকর্ষের যে কনসেপ্টটা পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো 5খানা পাঠের পর আমি কিন্তু একটা অঙ্কের ক্লাস নেব, মানে মহাকর্ষের চ্যাপ্টারের উপরে যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো কিন্তু করে দেখাবো। ঠিক আছে, তো ধন্যবাদ।